রিকেটশিয়া এটা একটা ব্যাকটেরিয়ার জেনাস, এর আন্ডারে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে, যেমন ধরো রিকেটশিয়া একটা ব্যাকটেরিয়া আছে, রিকেটশি। হ্যাঁ, তো এই যে রিকেটশি বলো বা রিকেটশিয়ার আরও কিছু স্পিসিস আমরা দেখব। তো এইগুলা মেইনলি কী করে, রিকেটশিয়া মেইনলি ব্রড হেডিংয়ে যদি আমরা বলি, যেমন স্পোটেড ফিভার করতে পারে এরা, স্পোটেড ফিভার। তারপর হচ্ছে এরা রিকেটশিয়াল পক্স করতে পারে, এরা টাইফাস ফিভার করতে পারে, টাইফাস ফিভার। হ্যাঁ, তো এইগুলা আমরা জানলাম। এখন এই টাইফাস ফিভার কাকে বলে, স্পোটেড ফিভার কী জিনিস? স্পোটেড ফিভারটার নাম হয়েছে মেইনলি, স্পোটেড মানে এখানে র্যাশ থাকে, একটা র্যাশ, ফিভারের সাথে র্যাশ থাকে, এই জন্য স্পোটেড নামটা আসছে। আর টাইফাস নামটা আসার কারণ হচ্ছে জ্বরের সাথে মানে ডিলিরিয়াম টাইপের একটা কন্ডিশন থাকতে পারে। ডিলিরিয়াম মানে তো বুঝছো যে মানে একটা নার্ভাস প্রবলেম বা মেন্টাল একটা স্টেট, এমন যে সে মনে হচ্ছে আনকনশিয়াস টাইপের একটা বিষয়। তো এরকম একটা কন্ডিশনও থাকবে। তো এটা যখন সাথে থাকতেছে, এখান থেকে মিলি টাইফাস ওয়ার্ডটা আসছে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি আমাদের আরও জানতে হবে যে রিকেটশিয়া যে জেনাস, এটার আন্ডারে এই অনেকগুলো স্পিসিস আছে এবং সেই স্পিসিসগুলো এই ডিজিজগুলো করতেছে। তো রিকেটশিয়া যে ফ্যামিলির অন্তর্গত, সেই ফ্যামিলিটার নাম হচ্ছে রিকেটশিয়াসি। তো এই রিকেটশিয়াসি ফ্যামিলি যেটা, এই ফ্যামিলির আন্ডারে আর একটা ইম্পর্টেন্ট বলা যায়, কাইন্ড অফ মানে ইম্পর্টেন্ট বলতে নোটেবল একটা ব্যাকটেরিয়া আছে, যেটাকে আমরা বলি হচ্ছে কক্সিয়েলা জেনাস, এবং এর আন্ডারে একটি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া কক্সিয়েলা বার্নিটি। তো এই কক্সিয়েলা বার্নিটি কিন্তু এটার আন্ডারেই পড়ে, এবং এই কক্সিয়েলা বার্নিটি দিয়ে যে রোগটা হয় সেটাকে আমরা বলি কিউ ফিভার। কী বললাম? কিউ ফিভার। সো এই টার্মটা জাস্ট একটু জেনে রাখো। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এখন এই সবগুলো ব্যাকটেরিয়া কি গ্রাম নেগেটিভ কক্কোব্যাসিলের মধ্যে আমরা ফেলতে পারি। কক্কোব্যাসিলাই কাইন্ড অফ ব্যাসিলাই কক্কাই দুইটার মিক্সচার একটা স্ট্রাকচার এদের থাকে। আচ্ছা, একেবারে গোলো থাকে না, আবার একেবারে রড শেপও থাকে না। এবং রিকেটশিয়া এরা কিন্তু অব্লিগেট ইন্টারসেলুলার। কি বললাম? অব্লিগেট ইন্টারসেলুলার। কারণ এদের ওরকম এনার্জি প্রোডাকশনের ক্যাপাসিটি নাই যে এরা ইন্ডিপেন্ডেন্টলি বসবাস করতে পারবে। এদের কোনো একটা হোস্টেলের মধ্যে ঢুকতে হবে, তারপরে এরা কেবল গ্রো করতে পারবে। এবং এদেরকে আমরা আলাদা আর্টিফিশিয়াল কোনো কালচার মিডিয়াতে কিন্তু গ্রো করতে পারবো না। এদের গ্রোথের জন্য আমরা অবশ্যই সেল কালচার টাইপের মিডিয়া কিন্তু অবলম্বন করতে হবে। আমরা ক্যালামাইডিয়া নিয়ে গত ভিডিওতে জেনে আসছিলাম, ওই জায়গায় আমরা জানছিলাম যে ক্যালামাইডিয়াও কিন্তু সেম। ঠিক আছে, এখন বেশ কিছু জিনিস আমাদের জানতে হবে যে এদের কোনো মোটিলিটি নাই, এরা নন মোটাইল, এরা গ্রাম নেগেটিভ, এরা প্লিওমরফিক, এদের স্ট্রাকচার অনেক ভ্যারিয়েশন থাকে, এই জন্য প্লিওমরফিক কক্কোব্যাসিলে। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা, গ্রাম স্টেইন দ্বারা কিন্তু ভালো করে স্টেইন করা যায় না। এবং তবে এটা কিন্তু জিমসের স্টেইন দিয়ে, আমরা ইসের ক্ষেত্রেও দেখছি, ক্যালামাইডের ক্ষেত্রে এটা জিমসের স্টেইন দিয়ে ভালো স্টেইন হয়। এবং এরা এনার্জি প্রোডাকশন করতে পারে না, এজন্য এরা আসলে অব্লিগেট ইন্টারসেলুলার হিসেবেই থাকে। এবং এরা কিন্তু মিউরেমিক অ্যাসিড কন্টেইন করে। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট যে এরা মানে অ্যাটিপিক্যাল পেপটিডোগ্লাইকান লেয়ার কিন্তু এখানে থাকে না। তবে গ্রাম স্টেইনের পোরলি মানে স্টেইন হয়, তেমন একটা স্টেইন করতে পারে না গ্রাম স্টেইনে। এবং এরা কিন্তু সেল লাইন মানে সেল কালচার অথবা মানে অ্যানিমালের মধ্যে তো সেল থাকে, রাইট? ওই সেলে এরা গ্রো করবে, বা ইমব্রায়োনেট এগস বা এগ ইনোকুলেশন, ওই জায়গায় এরা গ্রো করতে পারবে। ওভারঅল কথা, এদের সেল লাগবে গ্রো করার জন্য, এটাই হচ্ছে কথা। এবং আর্টিফিশিয়াল মিডিয়াতে এদের কালচার করা যায় না। এরা জুনোটিক ডিজিজ করে, শুধুমাত্র এপিডেমিক টাইফাস বাদে, এটা শুধু হিউম্যান হয়ে থাকে, এটা জেনেটিক ডিজিজ না। সো এই জন্য এপিডেমিক টাইফাস একটা কন্ডিশন আছে। মানে টাইফাস ফিভারকে আবার আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করি, এপিডেমিক, এন্ডেমিক, তারপর হচ্ছে গিয়ে আরেকটা আছে স্ক্রাব। এই তিনটা ভাগে ভাগ করি, এপিডেমিক, এন্ডেমিক, স্ক্রাব। তো এর মধ্যে এপিডেমিক যেটা, এই এপিডেমিকটা হচ্ছে মেইনলি দেখা যায় যে হিউম্যানেই হয়ে থাকে, এটা জেনেটিক না, বাট তা বাদে কিন্তু এটাকে জেনেটিক আন্ডারে ফেলতে পারি। এবং ভেক্টর দিয়ে মেইনলি ডিজিজগুলো হয়। ঠিক আছে, তবে কিউ ফিভার বাদে, যেটা কক্সিয়েলা বার্নিটি দ্বারা হয়, এটা মেইনলি অ্যারোসোল বা ইনহ্যালেশন রুটের মাধ্যমে এটা ঢোকে, কক্সিয়েলা বার্নিটি দিয়ে এটা হয়। এখন একটা প্রশ্ন জাগতে পারে যে রিকেটশিয়া এরা অব্লিগেট ইন্টারসেলুলার, তো অব্লিগেট ইন্টারসেলুলার বললে আমাদের মাঝে ভাইরাসের কথাটা আসে। তো রিকেটশিয়া আরেকটি ইম্পর্টেন্ট কথা, এই রিকেটশিয়া কিন্তু আমরা জানি যে আমরা নর্মালি ব্যাকটেরিয়া দেখি হচ্ছে লাইট মাইক্রোস্কোপ দিয়ে। তো লাইট মাইক্রোস্কোপ দিয়ে তো আমরা ইউজুয়ালি মানে ব্যাকটেরিয়া দেখি, বাট এটা দিয়ে মনে রাখবা লাইট মাইক্রোস্কোপ দিয়ে এই রিকেটশিয়া ভালো করে দেখা যায় না। ঠিক আছে, যেহেতু দেখা যায় না, তাই মানে আর আমরা ভাইরাস লাইট মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারি না, ভাইরাস দেখতে আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে। তো এখন বিষয় হচ্ছে, কারণ ভাইরাস অনেক ছোটো থাকে, তো রিকেটশিয়াও দেখা যায় যে লাইট মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না, অনেক ছোটো হয়। কিন্তু এটার জন্য একটা কনফিউশন জাগে যে এটা কি ভাইরাস
নাকি ব্যাকটেরিয়া। তো এই জন্য ভাইরাস আগে চিন্তা করা হইতো, তবে এটাকে ব্যাকটেরিয়া হিসেবে কনফার্ম করা হয়েছে বেশ কিছু প্রপার্টিসের কারণে, যেগুলো আইডেন্টিফাই করা গেছে। ফার্স্ট প্রপার্টি, গ্রাম নেগেটিভ সেল ওয়াল থাকে, যদিও পলি গ্রাম স্টেন, বাট এরা কিন্তু জিমসের স্টেন দিয়ে দেখা যায়। এবং এরা রাইবোসোম থাকে, যেটা প্রোটিন সিনথেসিস করে, এবং ক্রেবস সাইকেলের জন্য এনজাইম থাকে, এবং এদের ডিএনএ আরএনএ দুইটাই থাকে। হ্যাঁ, এরা ডিএনএ দুইটাই কন্টেন করে। বাট আমরা জানি কি, আমরা এটা জানি যে ভাইরাসে কিন্তু শুধুমাত্র ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, যে কোনো একটা থাকবে, দুইটা থাকতে পারবে না। আর এরা বাইনারি ফিউশনের মাধ্যমে রিপ্রোডাকশন করে, যেটা ব্যাকটেরিয়ার একটা বৈশিষ্ট্য। এবং পাশাপাশি এরা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টে কিন্তু এদেরকে কিল করা যায়, এজন্য এরা সাসেপ্টেবল বা সেন্সিটিভ। এবং ব্যাকটেরিয়াল ফিল্টার্স দ্বারা এদেরকে মানে হেল্ড করা যায়, ধরে রাখা যায়, ফিল্টার করা যায়। এবং এরা কিন্তু লাইট মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায়, মানে দেখা কষ্ট হইলেও দেখা কিন্তু যায়, ব্যাপারটা এরকম আর কি। যদি অনেক ছোট, দেখতে কষ্ট হয়, বাট দেখা পসিবল। এখন আমরা বেশ কিছু জিনিস নিয়ে জানবো, তবে জানার আগে আমরা একটু চলে যাব যে জায়গাটাতে, সেটা হচ্ছে যে এখানে আবার আমরা বেশ কিছু জিনিস দেখতেছি, যে রিকেটশিয়া কিন্তু, আচ্ছা এখানে চলে আসো, যে রিকেটশিয়া, যে আমরা বললাম যে রিকেটশিয়াসি যে ফ্যামিলিটা, ওই ফ্যামিলির আন্ডারে রিকেটশিয়া আছে। এটা টাইফাস ফিভার করে, স্পোটেড ফিভার করে, স্ক্রাফ টাইফাস করতে পারে, এবং কক্সিয়েলাও আছে ওই ফ্যামিলির আন্ডারে, এটা কিউ ফিভার করে। এবং আরেকটা আছে রোকালিমিয়া, তো এটা হচ্ছে মেইনলি ট্রেন্স ফিভার নামে একটা ফিভার আছে, এটা করতে পারে। তো এগুলো ওই ফ্যামিলির আন্ডারে পড়ে। তিনটা জেনাস, প্রত্যেক সিঙ্গুলার হচ্ছে জেনাস, এবং তিনটা জেনারা কিন্তু ওই ফ্যামিলির আন্ডারে কিন্তু পড়ে। এবং কেন আসলে ব্যাকটেরিয়া, এটা আমি আগেই বলেছি, কারণ এরা বাইনারি ফিউশন করে, ডিএনএ দুইটাই আছে, এবং এরা অ্যান্টিবায়োটিকে কাজ করে, বা অ্যান্টিবায়োটিক এরা মারা যায়। এবং মেইনলি এরা কীভাবে ট্রান্সমিশন হয়, রিকেটশিয়া, এটা হচ্ছে মানে মেইনলি কোনো একটা আর্থ্রোপোড, বা আমরা বলতে পারি ভেক্টরের দ্বারা বাইট হয়ে মেইনলি ছড়ায়। শুধুমাত্র মানে ওই আর্থ্রোপোড বা ভেক্টরগুলোর মধ্যে টিক্স আছে, লাইস আছে, লাইস মানে উকুন যেগুলা, ফ্লিস আছে, মাইটস আছে, এই পোকা টাইপের যে টিক্স, ফ্লিস, মাইটস, এগুলো সব পোকা টাইপের। হ্যাঁ, তো এগুলা দ্বারা ছড়ায়। তবে একটা এক্সেপশন আছে, যেটা হচ্ছে ওই যে বললাম যে এপিডেমিক যে টাইফাস। আচ্ছা, আর কক্সিয়েলা বার্নিটি যেটা, এটা হচ্ছে মেইনলি অ্যারোসোল বা ইনহ্যালেশন রুটে ছড়ায়, মানে এটা আমরা জানি। এখন আসলে যে স্পটেড ফিভার, এর মধ্যে আমরা রকি মাউন্টেন ফিভার নিয়ে কথা বলবো, যেটাকে আমরা সংক্ষেপে রকি মাউন্টেন স্পটেড ফিভার বলতে পারি। তো এখন প্রশ্ন জাগবে, কেন রকি মাউন্টেন কথাটা আসলো? মনে রাখবা, রকি মাউন্টেন আসছে হচ্ছে ওয়েস্ট আমেরিকা বা ওয়েস্ট ইউনাইটেড যে স্টেট, এখানে পশ্চিম সাইডে রকি মাউন্টেন আছে। মানে মাউন্টেন মানে তো জানো যে পর্বত, তো মানে পাহাড়, এগুলা। তো রকি মাউন্টেন নামে পাহাড়ের নাম আছে। তো ওইখান থেকে ওই জায়গায় ফার্স্টে এই ডিজিজটা 19th সেঞ্চুরিতে হচ্ছে ফার্স্টে আইসোলেট করা হয়, বা এই ডিজিজটা আইডেন্টিফাই করা হয়, ওই জায়গায় ফার্স্টে পাওয়া যায়। এখন যদি অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু আমেরিকার বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বাট এটা ফার্স্ট ওই জায়গায় আইসোলেট করা, এই জন্য এটাকে বলা হয় রকি মাউন্টেন। আর স্পোর্টেড কারণ এখানে একটা র্যাশ পাওয়া যায়। এখানে মেইনলি ফিভার থাকে এবং র্যাশ থাকে। র্যাশটা ফার্স্টে ধরো রিস্ট, মানে রিস্ট, তারপরে অ্যাঙ্কেল, ফোর আর্ম, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু র্যাশ পাওয়া যায়। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং র্যাশ হচ্ছে সাধারণত স্মল ফ্ল্যাট পিঙ্ক স্পট বা ম্যাকিউল টাইপের অ্যাপেয়ার করে, এবং পরবর্তীতে কিন্তু মানে পিঠেচি ফর্মেশন করতে পারে, পিটিচিয়াল হেমোরেজ টাইপের একটা কন্ডিশন। এটা একটা বিষয়। তা বাদে এখানে আরও কী কী থাকে, এই রকি মাউন্টেন যে ফিভার, এই ডিজিজটাতে আরও কী কী থাকবে? ফিভার বাদে হেডেক থাকবে, র্যাশ তো থাকবেই। তা বাদে কিন্তু মাসেল বা মাইলজিয়া থাকতে পারে, মাসেল পেইন, মাসেলে ব্যথা হবে, ম্যালিজ, ফ্যাটিক, এগুলো তো থাকবেই, নশিয়া, ভমিটিং, তারপরে অ্যাবডোমিনাল পেইন, এগুলোও থাকবে। সো এরকমই আসলে কন্ডিশন হয়। এরপর আসলে রিকেটশিয়া পক্স। তো আচ্ছা, এখন বলতে পারো যে যদি এটা ট্রিটমেন্ট ঠিকভাবে না দেওয়া হয়, ট্রিটমেন্ট না দেওয়া হলে কিন্তু এখানে বেশ কিছু বিষয়, যেমন ধরো মেইনলি এখানে ট্রিটমেন্ট হিসেবে ডক্সিসাইক্লিন দেওয়া হয়, ডক্সিসাইক্লিন এই অ্যান্টিবায়োটিকটি ইউজ করা হয়। তবে যদি কমপ্লিকেশন হিসেবে কিন্তু অর্গান ফেলিয়ার হতে পারে, যদি ঠিক টাইমে ট্রিটমেন্ট না করা হয়, অর্গান ফেলিয়ার হতে পারে। সেই জিনিসটা একটু জেনে রাখতে পারো। এরপর আসো রিকেটশিয়া পক্স। তো রিকেটশিয়া পক্স বলতে কী বোঝায়? এটা হচ্ছে পক্স দেখি বুঝতে পারতেছে, এখানে একটা ব্লিস্টার লাইক ভেসিকল, এখানে ভেসিকল টাইপের একটা র্যাশ, ঠিক আছে। এবং সাধারণত যেখানে মাইট, এটা মেনলি মাইট দ্বারা হয়। দেখো, এটা মাইটের কামড়ে হয়, আর এটা হচ্ছে টিকের কামড়ে। আর এটার যে পজিটিভ এজেন্ট, সেটার নাম হচ্ছে রিকেটশিয়া, রকি মাউন্টেন ফিভার, যেটা রকি মাউন্টেন স্পটেড ফিভার। আর এটার পজিটিভ এজেন্ট হচ্ছে রিকেটশিয়া অ্যাকারি। তো রিকেটশিয়া অ্যাকারি দ্বারা যেটা হয়, এই জায়গায় তো মাইট যখন যে জায়গায় কামড় দেয়, ওই জায়গায় মেনলি র্যাশটা পাওয়া যায়, ঠিক আছে। এবং পরবর্তীতে সেটা ওই র্যাশটা আদার সাইটে অ্যাপেয়ার করতে পারে। এবং এখানে
একটা স্ক্যারও ফর্মেশন হয়, স্ক্যার, এস চেয়ার বলতে পারি। তো এই এস চেয়ার যেটা ফর্মেশন হয় এটা একটা ব্ল্যাক স্ক্যাবের মতো, ব্ল্যাক স্ক্যাব। অর্থাৎ ধরো কোনো এক জায়গায় যখন আমাদের কেটে যায় বা ধরো কোনো এক জায়গায় ঘা হইলো, অনেক দিন পরে সেরে যাওয়ার পর যে একটা শক্ত আবরণ তৈরি হয় না, যেটা পরবর্তীতে আমরা উঠাই ফেলি অনেক সময়, তো ওইটাকে আমরা এস চেয়ার বলতে পারি। এরকম একটা স্ক্যার বা ব্ল্যাক একটা স্ক্যাব ফর্মেশন হয় মেনলি ওই যে জায়গায় কামড় দিচ্ছে ওই জায়গাতেই, ঠিক আছে। আচ্ছা, এখন আসা যাক যে এখানে হেডেক, মায়ালজিয়া এবং এখানে লিম্ফ্যাডেনোপ্যাথিও থাকতে পারে। সো আশা করি বোঝা গেছে। এবং আলটিমেটলি একটা জিনিস লক্ষ্য করো যে টাইফাস যে ফিভার, টাইফাস হয় হচ্ছে রিকেটশিয়া, এর মধ্যে আবার এপিডেমিক, এন্ডেমিক, স্ক্রাব তিনটা ফর্ম আছে। তো রিকেটশিয়া প্রোয়াজিকি, যেটা, এটা দ্বারা হয় এপিডেমিক যে টাইফাস ফিভার। তো এখন আবার কোশ্চেন, টাইফাস কেন বলা হয়, রাইট? সো টাইফাস বলার কারণ হচ্ছে, এটা আমি বলে আসছিলাম যে কেন এটাকে আমরা আসলে টাইফাস বলি। ওয়েট আ মিনিট, এটাকে টাইফাস বলার কারণ হচ্ছে এখানে স্টুপর, মানে এই জ্বরের সাথে স্টুপর বা মানে আনকনশিয়াস টাইপের একটা স্টেট, মানে মাতাল একটা ভাব, এরকম একটা কন্ডিশন, ডিলিরিয়াম থাকতে পারে। তো এরকম থাকার কারণে আমরা হচ্ছে টাইফাস নামটা দিছি। এবং এটা এপিডেমিক, এন্ডেমিক, স্ক্রাব। এপিডেমিক টার্মটা তো তোমরা জানো, এপিডেমিক মানে হচ্ছে একটা জিনিস যখন অনেকভাবে মানে অনেক বেশি ছড়াই গেছে, অনেক বেশি, ধরো একটা দেশের মধ্যেই অনেক বেশি পরিমাণে ছড়াই গেছে, অনেক বেশি কেস পাওয়া যাচ্ছে। আর এন্ডেমিক মানে হচ্ছে লোকালি বা কোনো একটা পার্টিকুলার ছোটো জায়গায় অল্প কিছু কেস পাওয়া যাচ্ছে, এটা এন্ডেমিক, ঠিক আছে। সব জায়গায় ওরকম, মানে সব সময় ওরকম একটা, মানে একটা পার্টিকুলার নাম্বারের কেসই পাওয়া যায়, বাট হুট করে সেটা বেড়ে গেছে এবং অনেক কেস পাওয়া যাচ্ছে, সেটা এপিডেমিক। সো এপিডেমিকটা বেশি ডেঞ্জারাস এন্ডেমিকের থেকে। এন্ডেমিক মানে নর্মাল। আর স্ক্র্যাপ বলতে বোঝানো হয়েছে, আসলে স্ক্র্যাপ বলতে এই টার্মটা আসছে কই থেকে, বুশ থেকে, হ্যাঁ। মানে ব্যাপারটা হচ্ছে এই মাইটগুলা, এটা যে মাইটের কামড়ে হয় বা যে মাইটের কামড়ে, এই যে এটার যে পজিটিভ এজেন্ট, যেটাকে আমরা বলতেছি রিকেটশিয়া সুরসুগ্যামোসি, সো রিকেটশিয়া সুরসুগ্যামোসি দ্বারা এটা হয়। তো মনে রাখবে এই সুরসুগ্যামোসি যেগুলা, এগুলা তো এই মাইটের মাধ্যমে ছড়ায়। তো এই মাইটগুলা হচ্ছে বুশ বা যে অনেক ঝোপঝাড় আছে সেই জায়গায় থাকতে পছন্দ করে। তো ওইখান থেকে মিলে স্ক্র্যাপ টার্মটা আসছে। স্ক্র্যাপ ফিভারও আমরা বলতে পারি এটাকে, স্ক্র্যাপ টাইফাস ফিভার। কেন স্ক্র্যাপ বলি, কারণ এই যে এগুলো হচ্ছে বুশ বা ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে, ব্যাপারটা এরকম আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এখন আসো যে এটা গেল, এরপর আসে যাক কিউ ফিভার। এটা হচ্ছে কক্সিয়েলা বার্নেটি, এটা হলো গিয়ে মেনলি এটা করে, হ্যাঁ। এখন আমরা যে টার্মটাতে চলে যাব সেটা আমরা কীভাবে ল্যাব ডায়াগনোসিস করি। তবে এখানে আরেকটা পাশে লেখা আছে আরেকটা টার্ম, দেখো আমরা অর্গানিজম বা ভেক্টর নিয়ে কথা বলছি। ম্যামালিয়ান রিজার্ভার বলতে বোঝানো হয়েছে যে ম্যামালিয়ান যারা আছে তাদের মধ্যে কাদের বডিতে এইগুলো হচ্ছে রিজার্ভ হয়ে থাকতে পারে, যেমন ধরো ডগ, রডেন্টস, তারপরে এটার ক্ষেত্রে মাইস, তারপরে এটার ক্ষেত্রে হচ্ছে হিউম্যান, যেমন হিউম্যান, রাইট। এটার ক্ষেত্রে যেহেতু হিউম্যান রিজার্ভার থাকে, তাই কিন্তু এটাকে আমরা মানে জুনোটিক ডিজিজ বলি না, হ্যাঁ। এটাকে আমরা জুনোটিক ডিজিজ থেকে একটু দূরে রাখি, বাট বাকিগুলোর ক্ষেত্রে সবই অ্যানিমাল রিজার্ভার থাকে। আচ্ছা, এই কথাটা জাস্ট একটু মনে রাখতে পারো। এবং আচ্ছা, এখন হচ্ছে একটা জিনিস মনের মধ্যে কোশ্চেন জাগতে পারে যে আমাদের এখানে কিউ ফিভার কেন নাম দেওয়া হইলো। কিউ এর ফুল ফর্মটা হচ্ছে কুইরি। মানে ব্যাপারটা হলো এরকম যে যখন আমাদের একটা ফিভার আবিষ্কৃত হয়েছে, মানে এই ফিভারটা যখন পাওয়া গেল, এই ফিভারটা পাওয়া যাওয়ার পরে এটার পজিটিভ এজেন্ট কী ছিল, এটা পজিটিভ এজেন্ট যে কক্সিয়েলা বার্নেটি ছিল, ওইটার যে সায়েন্টিস্ট ছিল 1937 সালে ইডওয়ার্ড ডেরিক নামে একজন ব্যক্তি, উনি ফার্স্টে এই ডিজিজটা আইডেন্টিফাই করে যে একটা ফিভার পাওয়া যাচ্ছে এক টাইপের। তো এই ফিভারটাতে মানে এখানে অনেক হাই টেম্পারেচার পাওয়া যায়, হাই টেম্পারেচারের একটা ফিভার। তো এই ফিভারটার তিনি হলো গিয়ে মানে পজিটিভ এজেন্ট খুঁজে পাইতেছিল না, এটা একটা কোশ্চেন রয়ে গেছিলো, একটা কুইরি রয়ে গেছিলো। তো এটা কক্সিয়েলা বার্নেটি দ্বারা যাই হয়, এটা পরে আবিষ্কৃত হয়। এবং এই জন্যই যেহেতু একটা কুইরি রয়ে গেছিলো, পজিটিভ এজেন্ট পাওয়া যায় না, এই জন্য এটাকে কিউ ফিভার বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবং এটার আর্থ্রোপড কোনো ভেক্টর ওইভাবে জানা যায় না, বাট এর রিজার্ভ হিসেবে ক্যাটেল, শিপ, গডস এগুলো আছে। ওকে, দ্যাটস ফাইন। এখন আসো যে আমরা যদি ল্যাবরেটরি ডায়াগনোসিসের কথা বলি, এটা মেইনলি আমরা সেরোলজিক্যাল অ্যানালাইসিস হিসেবেই বেশি ডায়াগনোসিস করি আইসোলেশনের থেকে। কারণ আমরা জানি যে আমরা হচ্ছে গিয়ে এখানে আইসোলেশনের জন্য তো কালচার হিসেবে সেল কালচার করা যাইতে পারে, মানে শুকরে, গিনিয়া পিগ বা মাইস এগুলাতে, বাট এটা হাজার্ডিয়াস এবং ওইভাবে স্ট্যান্ডার্ড না, হ্যাঁ। এটার ক্ষেত্রে আমরা করতে পারি না। ক্যালামাইডের ক্ষেত্রে তাও করি, বাট এখানে কিন্তু এভাবে করাটা ঠিক না, বা করাটা হ্যাজার্ডাস, এগুলো পরবর্তীতে ওখান থেকে বিভিন্ন জায়গায় ছড়াইতে পারে। আমরা যে কাজটা করি, আমরা ব্লাড নিই স্পেসিমেন হিসেবে, এবং আমরা সেখানে ইলাইসা বা কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট বা ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্স টেস্ট এইগুলো ইউজ করা হয় সেখানে। এবং আমরা হচ্ছে অ্যান্টিবডি টাইটারটা
লক্ষ্য করি অ্যান্টিবডি টাইটারটা যদি বেশি হয়, এবং এখানে একটা টেস্ট আছে এটাকে আমরা ওয়েল ফেলিক্স টেস্ট বলি। ওয়েল ফেলিক্স টেস্ট এটা মানে কি? এটা মানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমরা জানি যে প্রোটিয়াস নামে একটা ব্যাকটেরিয়া আছে, গ্রাম নেগেটিভ রড। তো এই প্রোটিয়াস যে ব্যাকটেরিয়াটা, তো এই প্রোটিয়াস ব্যাকটেরিয়াটার যে অ্যান্টিজেনগুলো থাকে, ও অ্যান্টিজেনের মধ্যে বিভিন্ন অ্যান্টিজেন আছে। তো এই ও অ্যান্টিজেনগুলোর বিভিন্ন যে ভ্যারিয়েন্ট থাকে, তো সেগুলার অ্যান্টিজেন হচ্ছে আমাদের রিকেটশিয়ার সাথে করেসপন্ড করে, বা রিকেটশিয়ার মতোই। তো ফলে যেটা হয় যে এই আমরা টেস্ট করার সময় প্রোটিয়াসের যে অ্যান্টিজেনগুলো আছে সেগুলো ইউজ করে আমরা যখন সেরাম দিই পার্সনটার, বা ব্লাড দিই যে পার্সনটি ইনফেক্টেড রিকেটশিয়া দ্বারা, তখন কিন্তু এদের মধ্যে একটা অ্যাগ্লুটিনেশন রিয়াকশন হয়। মানে প্রোটিয়াসের অ্যান্টিজেনের সাথে এই ব্লাড, রিকেটশিয়া আক্রান্ত পার্সনের ব্লাড কিন্তু একটা রিয়াকশন করে, এবং ওইভাবে আমরা আইডেন্টিফাই করি যে আচ্ছা পার্সনটা যেহেতু রিয়াকশন করছে, তার মানে সে পার্সনটা হচ্ছে রিকেটশিয়া ইনফেকশন হয়েছে। সো এটাই ওয়েল ফেলিক্স রিয়াকশন। আচ্ছা দেখো, ওয়েল ফেলিক্স রিয়াকশন এখানে ওই কথাটাই বলা হয়েছে। এবং ও অ্যান্টিজেন বলতে প্রোটিয়াসের বিভিন্ন ও অ্যান্টিজেন আছে, OX2, OX19, OXKK। সো এই টেস্টটা নিয়ে হচ্ছে আমরা যখন প্রোটিয়াস পড়ছিলাম না, প্রোটিয়াস পড়ার সময় এটা নিয়ে আলোচনা করছি। সো প্রোটিয়াসের লেকচারটা একটু দেখতে পারো, এবং আমার সবগুলা লেকচারই আশা করি দেখবা, কারণ এগুলা আসলে সিকোয়েন্সিয়ালি দেখলে কনসেপশনটা ভালো ক্লিয়ার হবে। সো আমি এটা নিয়ে ওইখানে আলোচনা করছি। আচ্ছা, কারণ এটা আসলে নো লঙ্গার পারফর্ম, কারণ এটার হিস্টোরিক ইন্টারেস্ট আছে, বাট এটা এখন আর তেমন একটা পারফর্ম করা হয় না। টেট্রাসাইক্লিনের মধ্যে ডক্সিসাইক্লিন বা ক্লোরামফেনিকল এগুলো কিন্তু ট্রিটমেন্টে ইউজ করা হয় আমাদের এই যে রিকেটশিয়া ইনফেকশনের জন্য, ঠিক আছে। এবং দেখো মেইনলি আর্থ্রোপড ভেক্টরগুলো এক্সপোজার যাতে কম হয়, ওগুলো যাতে কম কামড়ায়, প্রোটেক্টিভ ক্লোদিং পরা, এগুলা করা বেটার, এবং যাতে এগুলো কামড় না দিতে পারে জন্য রিপেলেন্ট ইউজ করে, এগুলো করেই মানে ভালো ওয়ে। এবং পাশাপাশি কোনো ভ্যাকসিন কিন্তু রকি মাউন্টেন স্পটেড ফিভারের জন্য নাই, বা টাইফাস ফিভারের জন্য পার্সোনাল হাইজিন মেনটেন করা, বা লাইস দ্বারা যেহেতু হয়, মানে কোনো লাইসের ইনফেকশন যাতে না হয়, বা লাইস যাতে অ্যাটাক না করতে পারে, বডিতে গ্রো না করতে পারে চুলের ভিতরে বা আদার জায়গাতে, এই জিনিসটা একটু লক্ষ্য করতে হবে। এবং টাইফাস যে ভ্যাকসিন, এটাতে মেনলি ফরমালিন কিল্ড ভ্যাকসিন ইউজ করা হয়, যেটা মেনলি মানে রিকেটশিয়া প্রোয়াজিকি এই অর্গানিজমটা ইউজ করা হয়, এবং এটার বিরুদ্ধে কিন্তু ভ্যাকসিন আছে। তার মানে কি, রকি মাউন্টেন ফিভার স্পটেড ফিভারের জন্য কোনো ভ্যাকসিন নেই, বাট টাইফাস ফিভারের জন্য ভ্যাকসিন আছে, যদি অতটা ইফেক্টিভ না, বাট মোটামুটি এটা কাজ করে। সো টাইফাস ভ্যাকসিন, হ্যাঁ, এই জিনিসটা একটু জানতে পারো। হ্যাঁ, আচ্ছা, এখন আসো যে আমরা চলে যাব যে টার্মটাতে, টাইফাস ফিভার একটু চলে যাব, এটা খুব ইম্পর্টেন্ট। তো টাইফাস ফিভারের মধ্যে এটা হচ্ছে টাইফাস গ্রুপ অফ রিকেটশিয়া যেগুলো আছে, যেমন এন্ডেমিক টাইফাস, স্ক্রাব। আচ্ছা, তো এপিডেমিক যে টাইফাস, এটা মেনলি পার্সন টু পার্সন ট্রান্সমিটেড হয়। সো ওই যে বলছিলাম এপিডেমিক যেটা, সো এটা পার্সন টু পার্সন ট্রান্সমিটেড হবে, এটার কোনো ভেক্টর নাই কিন্তু। এবং এটা মেইনলি লাউসের মাধ্যমেই ট্রান্সমিটেড হয় একজন পার্সন থেকে আরেকজন পার্সনে। এবং মানে ভেক্টর আছে, এটার ভেক্টর হচ্ছে মেইনলি লাউস এটার ভেক্টর হিসেবে কাজ করে, বাট এটা কিন্তু, বা পেডিকুলার যাকে আমরা বলতেছি, বাট পার্সন টু পার্সন ট্রান্সমিটেড হয়। এবং সিস্টেমিক ইনফেকশন বা প্রোস্ট্রেশন এগুলো কিন্তু সিভিয়ার হইতে পারে। প্রোস্ট্রেশন বলতে কী বোঝাচ্ছে? প্রোস্ট্রেশন মানে খুবই অবসাদ লাগতেছে, ভাল লাগতেছে না, অস্বস্তি লাগতেছে, এরকম একটা অবস্থা, এবং সিস্টেমিক ইনফেকশন হইতে পারে, এবং কেস ফ্যাটালিটি রেট 6 থেকে 30। হ্যাঁ, এপিডেমিকটা এন্ডেমিকের থেকে একটু বেশি ডেঞ্জারাস তো হবেই। এবং এটাকে রিকেটশিয়া টাইফি দ্বারা মিললে এটা হয় এন্ডেমিক যে টাইফাস, আর এটা হয় প্রোয়াজিকি দ্বারা। আচ্ছা, এটা হচ্ছে রডেন থেকে পার্সনে ছড়ায় ফিলির মাধ্যমে, ফ্লি বাইট করলে পার্সনটাতে। এবং ক্লিনিক্যাল পিকচার এন্ডেমিক টাইফাসের হচ্ছে মোস্টলি এপিডেমিক টাইফাসের মতোই, এবং এটা একটু মাইল্ডার হয়, এবং এটা বেশি ফ্যাটাল হয় না। স্কাব টাইফাস হচ্ছে রডেন থেকে পার্সনে মাইটের মাধ্যমে ছড়ায়। সো কোনটা মাইটের মাধ্যমে, কোনটা ফ্লির মাধ্যমে, কোনটা লাউসের মাধ্যমে, এই টার্মগুলো একটু জানতে হবে। এটা লাউসের মাধ্যমে, এটা হচ্ছে ফ্লির মাধ্যমে, আর এটা মাইটের মাধ্যমে, ঠিক আছে। মাইট কেন? মাইট দিয়ে মনে রাখবো যে মাইটগুলো হচ্ছে বুশ বা ঝোপঝাড়ে বেশি বাঁচতে পছন্দ করে, এবং এখানে হচ্ছে এসচার ফর্মেশন হয়। এবং একটা এসচার বলতে এখানে পাঁচটা আউট টাইপের একটা লেশন থাকে। পাঁচটা আউট মানে এরকম, হ্যাঁ, এরকম বেস থাকে, মানে ধরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম একটা কন্ডিশন, যে এদের যে ইগুলা দুই সাইডের যে ব্যারিয়ারগুলো, এগুলো এরকম থাকে, হ্যাঁ, পাঁচটা আউট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। আচ্ছা, এবং দেখা যায় যে এখানে যে এসচারটা থাকে, এটা মেনলি বাইটিং সাইটে, মাইট যে জায়গায় বাইট করে ওই জায়গায় হয়, এই জায়গায় জেনারেলাইজ লিম্ফানোপ্যাথি থাকতে পারে, এবং লিম্ফোসাইটোসিস থাকতে পারে, যে লিম্ফোসাইট কাউন্টটা বেশি। এবং কার্ডিয়াক বা হার্টের ইনভলভমেন্ট বা ব্রেনের ইনভলভমেন্টও কিন্তু এখানে হইতে পারে, মানে কোন কেসে? সিভিয়ার কেসে। এবং রকি মাউন্টেন ফিভারের অর্গানিজম হচ্ছে রিকেটশি, এটা আর্থ্রোপড ভেক্টর হচ্ছে টিক, ম্যামালিয়ান রিজার্ভার হিসেবে ডগ, রডেন্স, এদের মধ্যে এরা থাকতে পারে, মানে এই রিকেটশি। তারপর হচ্ছে নোমেন কালচারের মধ্যে রকি মাউন্টেন স্পটেড ফিভার মেনলি রিজন যেখান থেকে এটা পাওয়া গেছে, ওয়েস্ট দেখো এইটা হচ্ছে একটা টিক, রাইট, এটা একটা টিক, হ্যাঁ, এই টিকের কামড়ে কিন্তু এরকম হতে পারে। আচ্ছা, সো এই জিনিসগুলো গেল। ক্লিনিক্যাল ফিচার বলতে দেখো এখানে তো লেখাই আছে যে
অ্যাকিউট অনসেট অফ নন স্পেসিফিক সিমটমস, তারপরে এখানে টিপিক্যাল র্যাশ পাওয়া যাবে যেটা 2 থেকে 6 দিন পরে পাওয়া যাবে ইনফেকশনের, এবং এক ম্যাকিউল টাইপের র্যাশ যেটা পরবর্তীতে পিটিচি টাইপের ফর্মেশন করতে পারে, এবং এটা ফার্স্টে হ্যান্ডে ফিটে অ্যাপিয়ার করে, রিস্টে বা ফিটে, অ্যাঙ্কেলে, এবং পরবর্তীতে এটা ট্রাঙ্কেও যাইতে পারে, এই যে এরকম টাইপের র্যাশ, রাইট। তারপর হচ্ছে সিএনএস ম্যানিফেস্টের মধ্যে ডিলিরিয়াম কোমা হতে পারে, টাইফয়েডসে কিন্তু ডিলিরিয়ামটা বেশি প্রমিনেন্ট, এবং ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোগুলেশন বা ডিএইচি হতে পারে, ইডিমা হতে পারে, সার্কুলেটরি কলাপস হতে পারে। সো এটা মেনলি ক্লিনিক্যাল গ্রাউন্ডেই ডায়াগনোসিস করা যায়, এবং সাথে সাথে থেরাপি স্টার্ট করতে হবে। এই জিনিসটি ইম্পর্টেন্ট, কারণ ল্যাবরেটরি ডায়াগনোসিস কিন্তু ডিলে হয়, কারণ অ্যান্টিবডি টাইটার দেখতে একটু টাইম লাগবে। স্কিন বায়োপসি নেওয়া যেতে পারে মানে 4 এবং 8ম দিনে ইলনেসের, যেটা রিকেটশিয়া পাওয়া যেতে পারে ইমিউনো ফ্লুরেসেন্স স্টেইন করে, হ্যাঁ। এই 2 দিন আমরা হচ্ছে কালেক্ট করতে পারি। পিসিআর ভালো মোটামুটি সেন্সিটিভ। সো এই জিনিসগুলো আমরা একটু জাস্ট মাথায় রাখবো।